মোহাম্মদপুর থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার। ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। জাপানের উন্নয়ন সহায়তা অব্যাহত থাকবে বললেন অর্থ উপদেষ্টা। দীর্ঘ 17 বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল, বিএনপি কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত নয় দাবি ফখরুলের। এবং সারা দেশে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। সাবেক মন্ত্রী দীপুমণিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় বাড়িধারা DOHS এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিন রাতে ধানমন্ডি থেকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। দুজনকেই মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি দায়ের করেন। এছাড়া যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে রিটে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানালেন, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত থাকবে। সংস্কারের মাধ্যমে রাজস্ব ও ট্যাক্স সংক্রান্ত কার্যক্রম সহজ করা হবে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনিরি সহ জাপানের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এতে চলমান নানা প্রকল্প ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ব্যাংকিং সেক্টর, NBR ও কাস্টমস সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে জানতে চেয়েছে জাপানের প্রতিনিধি দল। আর কিছু কিছু ব্যাপারে ওরা বলে সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, NBR, কাস্টমস, যে কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা, ওখানে ইনভেস্টমেন্ট আসবে, যে এনভায়রনমেন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন, কাস্টম ডিউটি, এগুলো আমরা বলছি এগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা বলি। চলমান প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মেট্রো রেল আলাপ হয়েছে, আমরা ওপেন টু দ্যাট, কারণ মেট্রো রেলের প্রয়োজন আছে এবং ওখানে তবু মেট্রো রেলের ব্যাপার অর্থায়ন আসবে, আমরা শোধ দেওয়ার ব্যাপার, রেট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে, তাই না? ফাইন্যান্সিয়াল ওইটা ওরা ইন্টারেস্টেড, এটা ট্রু যে ইউহ্যাভ আস্ক করেছেন, ওরা ইন্টারেস্টেড। এদিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের প্রতিনিধি দল। রোহিঙ্গা সমস্যাটা নিয়ে একটা কথা বলছিলেন, যে আমার রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা, এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন। আরেকটা হলো বলছিলেন যে আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। খাদ্য ঘাটতি পূরণে কৃষি উৎপাদন বাড়ানোয় সরকারের মনোযোগের কথাও জানান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এই সরকার বানের পানিতে ভেসে আসা কোনো সরকার নয় মন্তব্য করে সবাইকে জনপ্রত্যাশা পূরণে কাজ করার তাগিদ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, পরিসংখ্যান দিয়ে নয়, রেল মন্ত্রণালয়ের মূল্যায়ন হবে সেবার ভিত্তিতে। এবার কেন মানুষ সাড়া দিছে, কেন মানুষ জীবনদান করছে, কারণ ওনার মানুষ সেটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের যে প্রত্যাশার যে সরকার, সেটা হচ্ছে এই সরকার। সংখ্যা দিয়ে কাউকে মূল্যায়ন করাবে না। এটা একটা রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে।
দীর্ঘ 17 বছর পর সচল হলো সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে 2007 সালে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর এর গোয়েন্দা শাখা সিআইসি। পরবর্তীতে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলেও খালেদা জিয়ার হয়নি। কিছু মানুষ ছাত্র জনতার বিজয় নস্যাতের চক্রান্ত করছে এমন অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত নয় বলেও দাবি করেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের বীরত্ব গাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জড়ো হন ঢাকা মহানগরী সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা। রাষ্ট্রের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান সংগঠনের নেতারা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে আন্দোলন আমরা দীর্ঘদিন করে আসি, সে আদলে ইনশাল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে এই সমস্ত অবকাঠামোগুলো পুনরায় ন্যস্ত হবে, পুনরায় সুসংগঠিত ইনশাল্লাহ একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। অতীতের শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমরা চাচ্ছি সামনের বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক, জনগণের বাক স্বাধীনতা থাকুক, ভোট ও ভাতের অধিকার থাকুক। পরে সবাইকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে সাম্যের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। একটি মহল ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করা চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে হালত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত রক্তদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রশাসনে যোগ্য ও মেধাবীদের বাদ দিয়ে শেখ হাসিনা নিজের লোকদের বসিয়ে একদলীয় কর্তৃত্ব কায়েম করেছিলেন। প্রত্যেকটিতে শেখ হাসিনা খুঁজে বেরিয়েছেন তার দলের লোক কারা আছে, তাদেরকেই উচ্চ পদে দিয়েছে এবং তাদেরকে দিয়ে সমস্ত অন্যায় করিয়েছেন, তাদেরকে দিয়ে আয়নাঘর করেছেন, তাদেরকে দিয়ে গুম করিয়েছেন। একটা ভয় সবসময় তাকে তাড়া করত যে বিরোধী দলের অস্তিত্ব থাকা মানেই শেখ হাসিনার পতন কোনো না কোনো সময় অত্যাসন্ন হয়ে উঠবে। এই ভয় থেকেই বিরোধী দল মুক্ত বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণান্তকর চেষ্টা করেছেন শেখ হাসিনা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আমির আলীকে দেখতে মেরাদিয়ে বাসা যান রুহুল কবির রিজভী। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা তুলে দেন তিনি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনা চোরের মতো দেশ থেকে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বেগম খালেদা জিয়া কারাগারে গেলেও দেশ ছাড়েননি উল্লেখ করে তিনি বলেন, এটাই হলো দুই নেতার মধ্যে পার্থক্য। সোমবার ফেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই পরাজয় সকল রাজনৈতিক দলের জন্য একটি শিক্ষা বলে মন্তব্য করেন রফিকুল আলম মজনু। শেখ হাসিনা কত অহংকার করেছিল, আজকে শেখ হাসিনা কোথায়? চোরের মতো সারা বাংলাদেশের আওয়ামী লীগকে রেখে তিনি একা পালিয়ে গিয়েছেন। দেশটিতে বেগম খালেদা জিয়া যখন 1/11-এর সময় দেখেন বেগম জিয়া তার এদেশের মানুষকে ছেড়ে তিনি কারাগারে গিয়েছেন, কিন্তু তিনি দেশ ছাড়েননি। এটাই হচ্ছে দেশটিতে বেগম খালেদা জিয়া এবং এই খুনি হাসিনার মধ্যে পার্থক্য।
দেশ জুড়ে বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বকে অপসারণ করা হয়েছে। সোমবার 12 সিটি কর্পোরেশন, 323 পৌরসভা মেয়র এবং 60 জেলা ও 493 উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নাসির উদ্দিনের রিপোর্ট। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত স্থবির হয়ে পড়ে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠান। আওয়ামী লীগ আমলে নির্বাচিত মেয়র এবং চেয়ারম্যানদের বেশিরভাগই রাতারাতি উধাও হয়ে যান। অন্তর্বর্তী সরকার গঠনের 10 দিনের মাথায় জেলা উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন প্রধানদের অপসারণ করা হয়। ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে এলজিআরডি মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকার 2টি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব পদমর্যাদার 4 কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছে। বাকিগুলোতে দেয়া হয় বিভাগীয় কমিশনারদের। এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে 493 উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। অপসারণ করা হয়েছে 60 জেলা পরিষদ চেয়ারম্যানকেও। মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ছিল। 8টি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং 53টিতে সংশ্লিষ্ট ডিসিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত 323 পৌরসভার মেয়রকেও অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জনের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় 2011 সালের 30 জুন। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। রাজধানীতে প্রকট হয়ে উঠেছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। মেট্রো রেল না থাকায় দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ। কর্মঘণ্টা বাঁচিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে মেট্রো রেল চালুর অপেক্ষায় আছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যানজটের নগর হিসেবে ঢাকার পরিচিতি রয়েছে, যা নগরবাসীর জন্য আতঙ্কের নাম। গবেষণার তথ্য মতে যানজটের কারণে রাজধানীতে পরিবহন প্রবেশ করতে না পারায় প্রতিদিন বিভিন্ন খাত থেকে প্রায় 2000 কোটি টাকার আয় নষ্ট হচ্ছে। সব মিলিয়ে দিনে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। অসহনীয় যানজটে স্থবির রাজধানী। সড়ক মহাসড়কের ঠায় দাঁড়িয়ে আছে পরিবহনগুলো। কোথাও ঘণ্টাব্যাপী, আবার কোথাও তারও বেশি সময় ধরে সড়কে বসে আছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পারা অসহায় মানুষ। প্রচুর জাম, রাস্তার লেগে ঠিক মতো গাড়ি চালানো যায় না। একবার কর্মীর তলা থেকে উত্তর পর্যন্ত জাম। প্রতিদিন থেকে আজকে বেশি জ্যাম আছে। অনাহার বসে আছি, 1 ঘন্টা ধরে বসে আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষেরা। এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা বসা। বাচ্চাকে স্কুলে কিভাবে নিব? যাত্রী রাস্তা থেকেই তোলা হচ্ছে, রাস্তার মাঝখান থেকে, যার কারণে আর বেশি জ্যামটা বাঁচতেছে আর কি, আর লেট হয়ে যাচ্ছে আমাদের কলেজে। রুট চেঞ্জ করে আবার ভাবছি যে মোহাম্মদপুরে একটা কাজ আছে, সেটা সেরে আসি, কিন্তু সেদিকেও কতটুকু সময়ের মধ্যে যেতে পারবো সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এদিকে মেট্রো রেল না থাকার কারণে ভোগান্তিতে পড়েন মেট্রো রেলে চলাচল করা যাত্রীরা। তবে আশা করেন শিগগিরই তাদের ভোগান্তি কমবে। মেট্রো রেল আসলে আমাদের জন্য অনেক ভালো ছিল, তবে খুব দ্রুত সার্ভিসটা চালু করা দরকার। 7 দিনের মধ্যে হয়তোবা ওপেন হয়ে যাবে, তো আশা করা যায় তখন অনেক স্বস্তি হবে। জ্যাম দেখেই তো 8টার রওনা হইছি, জ্যাম আগার অলরেডি তো 9টা বাজে। পুলিশ পরিদর্শক জানান চেষ্টা করে যাচ্ছেন মানুষকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্লাস অফিস আদালত সবই খুলে গেছে এবং গাড়িতে চাপও খুব অত্যাধিক এবং সবাই যাতায়াত করতেছে, যার কারণে সড়কে প্রচণ্ড চাপ আছে। আমাদের যে ট্রাফিক সার্জেন্ট প্লাস আমাদের সিনিয়র স্যাররাও সবাই মাঠে আছেন এবং কাজ করতেছেন। ধৈর্যের সাথে কাজ করে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সময়ের মধ্যে
সবাইকে তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী একটি মেগা সিটিতে সড়কের আয়তনের 25% রাস্তা থাকতে হয়, কিন্তু ঢাকায় আছে মাত্র 8%। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনায় ত্রুটি যানজটের অন্যতম কারণ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টানা দরপতনে বিপর্যস্ত দেশের পুঁজিবাজার। বেক্সিমকো এবং সালমান এফ রহমানের কারণেই দেশের পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আস্থা ফেরাতে কয়েক দফা সংস্কার সহ জুয়ারিদের হাত থেকে পুঁজিবাজারকে মুক্ত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। গেল 15 বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে দেশের পুঁজিবাজার। অর্থনীতির সঙ্গে পতনের ধারা অব্যাহত ছিল শেয়ার বাজারেও। সেই বৃত্ত থেকে বের হতে পারছে না বাজার এখনো। গেল 5 দিন টানা পতনের ধারা অব্যাহত ছিল শেয়ার বাজারে। বেক্সিমকো ও সালমান এফ রহমানের কারসাজিতেই বাজার ধ্বংস হয়েছে বলে জানান ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কাগজ কিনা তখন মূল কোম্পানির অফিসে যেত, অনেক কোম্পানি বলতো যে এটা কি, এটা তো আমাদের না। বিশেষ করে বেক্সিমকোটাই সবচেয়ে বেশি অপকর্মটা করছে। আমরা তো অনেকেই সাপারার হয়েছি, আমরা আর যেন সাপারার না হই। নতুন সরকার ও কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে কাজ করবে বলে প্রত্যাশা সবার। নতুন যে চেয়ারম্যান আসছে, আশা করি মার্কেটের দিকে আর কি একটু ফোকাস দিবে আর কি, এবং মার্কেট সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার এগুলো নিবে আর কি। যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের খুব একটা লাভ হয়নি এই পর্যন্ত। এদিকে শেয়ার বাজারে সংস্কারের কয়েক দফা সুপারিশ তুলে ধরেন অর্থনীতিবিদ আবু আহমেদ। পুঁজিবাজারে অনেক সংস্কার করার আছে, অনেক কাজ করার আছে। এই যে নতুন শেয়ার আনা, লিস্টিং আনা, সরকারি শেয়ারগুলো বিক্রি করা, তারপর অবৈধভাবে ওই যে প্লেসমেন্ট দিয়ে বাণিজ্য করানো, তারপরে ওই যে পাম্পিং অ্যান্ড ডাম্পিং মানে ওই যে কারসাজি করা, মার্জিন লোনের মিসইউজ করা, এগুলো অনেক কিছু আছে। গেল 15 বছর পুঁজিবাজারকে জুয়ারি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল, এখন তা বিনিয়োগকারী নির্ভর করে গড়ে তোলার তাগিদও দেন তিনি। গত 15 বছর তো জুয়া নির্ভর শেয়ার বাজার ছিল, জুয়ারি নির্ভর, এটাকে বিনিয়োগকারী নির্ভর শেয়ার বাজার বানাইতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। বন্দরের কার্যক্রম অনেকটা স্বাভাবিক হলেও এখনো কমেনি কন্টেইনার জট। কর্তৃপক্ষ বলছে 1 সপ্তাহের মধ্যেই পুনরায় স্বাভাবিক হবে সব কার্যক্রম। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা রয়েছে 53,118টি। এই মুহূর্তে সেখানে জমে আছে 43,578টি। এর মধ্যে খালি কন্টেইনারের পরিমাণ 2,199টি, যা বন্দর জেটির একটি বড় এলাকা দখল করে আছে। এদিকে বন্দরের বহির্নোঙরে কার্যত জাহাজ রয়েছে 54টি ও অকার্যত 47টি। জাহাজ থেকে আসা পণ্য আনলোডিং কম হওয়ায় কয়েকটি আটকা পড়ে আছে। এতে কন্টেইনার জটও কিছুটা বেড়ে গেছে বলে জানালেন এই সিএনএফ নেতা। কাস্টমসের সহযোগিতা থাকে, বন্দরের সহযোগিতা থাকে, এবং আমদানিকারকরা যদি আগ্রহ নিয়ে ডেলিভারিগুলি নেয়, আমরা তো আছি দিনরাত 24 ঘন্টা। এই অবস্থায় কাজে কিছুটা বিঘ্ন ঘটছে জানিয়ে সংকট কাটাতে ছুটির দিনেও কাজ চলছে বলে জানালেন এই কর্মকর্তা। কাস্টমস কাজ করে মূলত সফটওয়্যার আমাদের আছে এসআই কোড 1। অনেক সময় হয়তো সফটওয়্যারের বা কোনো যদি বেশি একসাথে বেশি আমাদের স্টেক হোল্ডাররা হিট করে তখন হয়তো সার্ভার একটু স্লো হয়, কিন্তু আমাদের এটা আগে অনেকটাই ছিল, এখন আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসছি। আর বন্দরের সচিব বললেন, সাম্প্রতিক আন্দোলন, কারফিউর জেরে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া ও পরিবহন সংকটে কাজের গতি কিছুটা কমেছে। এটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসন, রেলওয়ে, কাস্টমস সহ আমাদের মিটিং হয়েছে এবং গতকাল আমাদের সিনিয়র সচিব মহোদয় এসছেন, উনিও আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং এটা একটু এক্সপিডাইট হচ্ছে এখন, এবং আমাদের ডেলি মোটামুটি কন্টেইনার পরিবহন পূর্বের তুলনায় বাড়ছে, এবং আমরা আশা করছি এইভাবে চলতে থাকলে হয়তো আগামী 7-8 দিনের মধ্যে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বর্তমানে কন্টেইনার ডেলিভারি পুরোপুরি শুরু হওয়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ,
শিক্ষা ব্যবস্থার টেকসই সংস্কার ও শিক্ষা ক্যাডারদের বঞ্চনা নিরসনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন। দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতারা। সোমবার সচিবালয়ে নিজেদের সমস্যা তুলে ধরার পাশাপাশি যোগ্যদের পদোন্নতি, অন্য ক্যাডারের মতো 5 বছরে 6ষ্ঠ গ্রেড প্রদান, অধ্যাপকদের 3য় গ্রেড দেয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আমাদের সকল টায়ারে যে যোগ্য সবার পদোন্নতি আমরা নিশ্চিত করার জন্য এখানে দাবি দেওয়া উত্থাপন করেছি এবং বিগত সরকারের যারা দলবাদ ছিল তাদের দ্রুত অপসারণ করে সারা দেশের শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে পাই নাই, যে কারণে আমরা সচিব স্যারের সাথে আমরা কথা বলেছি। ওনার কাছে আমাদের এই যে 9 দফা ছাত্রদের সাথে আমরা একভাবে এই 9 দফা দাবি তুলে ধরেছি। নবনিযুক্ত মহাপরিচালকের পদত্যাগ চেয়ে মহাখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী ও চিকিৎসকদের সংগঠন ড্যাব। ভারপ্রাপ্ত ডিজি ডাক্তার রোবেদ আমিনকে স্বৈরাচার সরকারের দোষর উল্লেখ করে অবিলম্বে তার অপসারণ চান আন্দোলনকারীরা। পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা। জামালপুরের দেওয়ানগঞ্জে এক লাইনম্যানের দৌরাত্ম্যে অতিষ্ঠ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। চাহিদা মোতাবেক টাকা না পেলে এই লাইনম্যান গ্রাহকের মিটার গায়েব করা সহ নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন লাইনম্যান আরিফুল। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। জামালপুর থেকে ওসমান হারুনির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জামালপুরের দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় আবাসিক গ্রাহক রয়েছে অনেক। 2 মাস আগে সেখানকার একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে সংস্কারের জন্য লাইনম্যান আরিফুল সেটি খুলে নিয়ে যান। একই সঙ্গে নষ্ট হওয়ার নাম করে কয়েকটি আবাসিক মিটারও খুলে নেওয়া হয়। পরবর্তীতে সেগুলো স্থাপনের জন্য অর্থ দাবি করেন আরিফুল। শেষ পর্যন্ত চাহিদা মতো অর্থ না পেয়ে সংযোগ বন্ধ করে দেন তিনি। এতে বিপাকে পড়েন সংশ্লিষ্ট গ্রাহকরা। পল্লী বিদ্যুতের লাইনম্যান আরিফুল আছে না, আরিফুল টাকা নিয়ে গেছে, আমি নিজে দিছি টাকা, 2000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। আমরা মিটার তো সমস্যা আছে, মিটারটা খুলে অফিসে নিয়ে যাব এবং কালকে আপনাকে দিয়ে যাব। আপনার মিটারে কিছু বকেয়া বিল টিল আছে, 2000 টাকা দেওয়া লাগবে। সে বলতেছে আমার নাকি অবৈধ বলে খুলে নিয়ে গেছে। দুর্নীতিবাজ লাইনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন লাইনম্যান আরিফুল। মিটারে খুলে নিয়ে যাওয়ার পরে মনে করেন মিটারে 15,000 টাকা দাবি করছে। টাকা চাই, উনি বলছে আমি দিব। তখন একটা তর্কতর্কি হয়, আমার কর্তৃপক্ষকে জানাই। উনি তখন বলতেছে যে আপনি টাকা চাচ্ছেন এইভাবে। এখানে এইটুকু ঘটনা, আর কোনো ঘটনা নাই। উনি আমাকে অযথা একটা হয়রানি করছে। এদিকে অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। এই সমস্যার কারণে আমরা আমাদের দিক থেকে একটা তদন্ত কমিটি করে থাকি। পরবর্তীতে আমি সদর দপ্তর থেকে জানতে পারি যে ওখানে একটা অভিযোগ গেছে এবং তৎপ্রেক্ষিতে আমাদের জিএম স্যারও একটা তদন্ত কমিটি করছেন। তদন্ত কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামের এক উদ্যোক্তায় এ কাজে সফল হয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। 1,30,000 টাকা খরচ করে আদা চাষে তিনি এবার 7 লাখ টাকা লাভের আশা করছেন। সিরাজগঞ্জ থেকে জোবাইল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। তাড়াশ উপজেলায় নতুন পদ্ধতির এই আদা চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা সাইফুল ইসলাম। তাকে অনুসরণ করে অনেক কৃষকই এখন এটি শুরু করেছেন। 1 বস্তায় আদা চাষ করতে খরচ হচ্ছে 50 থেকে 60 টাকা, আর প্রতি বস্তায় ফলন হচ্ছে 2 থেকে 2.5 কেজি আদা। এতে প্রতি বস্তা লাভ হচ্ছে 200 থেকে 300 টাকা। কৃষকরা অনেকেই আসে দেখে এবং তারাও চিন্তা ভাবনা করতেছে যে ভবিষ্যতে তারা এই ধরনের আবাদ করবে। আমরা আদা চাষ করব, আমরা খুব কিভাবে কাজটা করা যায়, কিভাবে করলে ফলন ভালো আসবে বা কেমন করে কি শেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলনটা খুব সুন্দর হয়েছে। প্রতিটা বস্তায় আমার মনের বিশ্বে আজ মনে হয় 1-1.5 কেজি করে এখনই হয়ে গেছে। আমিও সামনেবার করব এই নিয়ে আমি মাঝে সাথে এসে দেখি।
বাড়ির আঙিনায় ফলের বাগানে 2000 বস্তায় আদা চাষ শুরু করলেও আগামী বছর তিনি 30,000 বস্তায় আদা চাষের পরিকল্পনা করছেন। আদা লাগাইছি 2000 বস্তা, সামনে 8 বস্তা লাগাইছিলাম, তো 8 বস্তা লাগা দেখি ভালো, পরিস্থিতি খুবই ভালো, 2 কেজি করে আদা হয়। তো এই জন্যই আমি এবার বেশি করে লাগাইছি 2000 বস্তা। তো দেখা যাচ্ছে আমি চিন্তা ভাবনা আমার এটা আছে যে বাইরে থেকে যাতে আর আমার দেশে বাংলাদেশে আদা না লাগে। স্থানীয় কৃষি অফিস বলছে, মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের আদা চাষের সব উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে। তারাশ উপজেলায় কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে চেষ্টা করছি এবং এই বছর পর্যন্ত আমাদের তারাশে প্রায় 7000 ব্যাগ বস্তায় আদা চাষ হয়েছে। আশা করছি যদি 2 থেকে 2.5 কেজি করেও প্রতি বস্তায় হয় তাহলে আমাদের প্রায় 18 টন আদা শুধু বস্তায় চাষের মাধ্যমে আমাদের সম্ভব। আগামী মৌসুমে জেলায় আদার চাষ কয়েক গুণ বাড়বে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। ক্রীড়াঙ্গনের খবর। দেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সব চেষ্টাই অব্যাহত রয়েছে বিসিবির। সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টার বিসিবি পরিদর্শন ও সভা শেষে এমনটাই জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী। জানান এ বিষয়ে সেনাবাহিনীর সহযোগিতাও থাকবে। এদিকে বিসিবির পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন জালাল ইউনুস। আরও জানাচ্ছেন মুদাসির আলী। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তা ও নারী ক্রিকেট দলের সঙ্গে মত বিনিময় সভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। সভা শেষে মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা, পাশাপাশি নারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিসিবিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নারী টি-20 বিশ্বকাপের আয়োজনের জন্য বাকি কাজ যা আছে তা সেরে ফেলার কথা। নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো, তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তবে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। যদিও বিসিবি সিইও সাংবাদিকদের জানান, বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথা। নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট। বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন এন্ড এভরিথিং। প্রশ্ন ওঠে তামিম ইকবাল প্রসঙ্গটি। আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় নাই, খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে। এদিকে ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন পরিচালক জালাল ইউনুস। নিজের পদত্যাগপত্র জমা দেন এনএসসির কাছে। সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান ছিলেন তিনি। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মোহাম্মদপুর থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার। ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। জাপানের উন্নয়ন সহায়তা অব্যাহত থাকবে বললেন অর্থ উপদেষ্টা। দীর্ঘ 17 বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল। বিএনপি কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত নয়, দাবি ফখরুলের। এবং সারা দেশে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।